নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। আপনারা গতকাল আমাদের চ্যানেলে এবং আরও কয়েকটি চ্যানেলে মোহামেডান সচিব ইশতিয়াক আহমেদ রাজুর একটা বিস্ফোরক ইন্টারভিউ দেখেছিলেন এবং এখানে তিনি সরাসরি বলেছিলেন যে সসম্মানে মোহামেডান কোচ আন্দ্রে চেনিসভের সরে যাওয়া উচিত। এবং আজকে তারই পাল্টা একটি প্রেস কনফারেন্স মোহামেডান ক্লাবে ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন মোহামেডান প্রেসিডেন্ট, মোহামেডান যে বোর্ড তার প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি, উপস্থিত ছিলেন কামারুদ্দিন সাহেব, উপস্থিত ছিলেন রাহুল টোডি অর্থাৎ সাচি কর্তা, তারা উপস্থিত ছিলেন। এবং আজকের প্রেস কনফারেন্স থেকে অন্ততপক্ষে একটা জিনিস মোহামেডানে কিন্তু অভ্যন্তরীণ যে রাজনীতি, আমরা ওরা যে রাজনীতি, সেই রাজনীতিটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। গতকাল ইশতিয়াক আহমেদ যা বলেছিলেন, আজ সম্পূর্ণ তার বিরোধিতা করেই এক প্রকার প্রায় তাকে হুঁশিয়ারি দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করলেন মোহামেডান কর্তারা। এবং ভবিষ্যতে তিনি যদি সেই রকম তার কথা বলাতেও বাধা দেওয়া সৃষ্টি করা হলো। এবং মোহামেডান ক্লাবের এখন থেকে শুধুমাত্র স্পোক্স পারসন হিসেবে কামারুদ্দিন সাহেব নিজে কথা বলবেন বলে জানানো হয়েছে মিডিয়ার সাথে, বাকি কেউ কথা বলা যাবে না, এরকমই একটা বিষয় দেখা হচ্ছে, যাতে ইশতিয়াক আহমেদ রাজুর গতকালের যে বক্তব্যগুলো সেগুলো সম্পূর্ণ হয়তো মোহামেডান যে সমস্ত কর্মকর্তা আছেন তারা ঠিকভাবে নিচ্ছেন না। এবং আজকে বোঝাই গেল সমস্ত প্রেস কনফারেন্সটা দেখে যে একটা দিক থেকে কিন্তু মোহামেডানের দুই পক্ষের একটা সৃষ্টি হয়ে গেছে। এবং সেখানে গতকাল ইশতিয়াক আহমেদের তার যে বক্তব্যের পর আজকে কিন্তু মোহামেডানের তরফ থেকেই সাংবাদিক সম্মেলনের ডাক, এবং সম্পূর্ণ তার বিরুদ্ধেই, যদিও নাম না করে তার বিরুদ্ধেই একটা বক্তব্য রাখা হলো এবং বলা হলো এরপর থেকে তিনি যদি কেউ যদি মোহামেডান ক্লাবের বিষয়ে এইসব বলে তারপর কিন্তু তাকে পদ থেকে হাঁটিয়ে দিতেও কিন্তু মোহামেডান দ্বিতীয়বার ভাববে না। আজকে মোহামেডান ক্লাব প্রেসিডেন্ট তিনিও বলেন। তো পুরো সাংবাদিক সম্মেলনে কি হলো এই বিষয়ে এরপর আরও একটা ভিডিও আসবে। তবে এই মোহামেডানে আমরা ওরা রাজনীতি, যেটা ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে রাজনীতি, সেই সব বিষয়ে কী বললেন মোহামেডান কর্তা প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি, কী বললেন কর্তা কামারুদ্দিন, সেগুলোই চলুন শুনে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। যারা ইনভেস্টর টাকা লাগিয়েছে তারা কিন্তু বসে নয়। এর আগে বাংকার হিল ছিল, তারপরে বাংকার হিল পার্টনার নিয়েছে, পার্টনার নেওয়ার পর সাচি গ্রুপ এসছে। সাচি গ্রুপ যেভাবে টেক ওভার করে নিয়ে একটা সিস্টেমেটিক জিনিসটা করতে চাইছে, যারা প্লেয়ারদেরকে নিয়ে, কোচদেরকে নিয়ে, সমস্ত অ্যাগ্রিমেন্ট যেটা করা হয়েছিল তার আগে আই লিগে সময় দিয়ে এটা করে আসছে। তারপরে আমরা আইসিএলে পার্টিসিপেট করি, তখন আমাদের সিরাচি গ্রুপ ওইখানে চলে এসছে। সিরাচি গ্রুপ যখন টেক ওভার নেওয়ার জন্যে, তাহলে সমস্ত ওনাদের কাছে জিনিসটা লাগবে, কোনটা কার প্লেয়ারের কী পেমেন্ট আছে, কার কোচের কী পেমেন্ট আছে, সেটা নিয়ে অনেক দিন থেকেই জিনিসটা চলছে। সেটা নিয়ে আজকে যে টার্মস কন্ডিশন হয়েছে সিরাচি গ্রুপে, প্রায় 40% টাকা উনি দিয়ে দিয়েছেন। 40% যে আমাদের টার্মসের মধ্যে ছিল। তো টাকা নিয়ে কোনো বিষয় নয়, যে টাকাটা লাগিয়েছে সেই টাকাটা কোন জায়গায় যাচ্ছে সেটা ওনার রাইটস, ওনার কন্ট্রোল নেওয়ার রাইটস, প্লেয়ারদেরকে, কোচকে। কিন্তু ইন্ডিভিজুয়ালি 39% শেয়ার আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবে রয়েছে, 30.5 সিরাচি গ্রুপ, 30.5 বাংকার হিল। এটা নিয়ে কোনো সন্দেহ নয়। কিন্তু এমন কোনো কথা নয় যে কিছু শোনা যাচ্ছে বাজারে, আমাদেরই ক্লাবে কিছু লোক বলে দিচ্ছে, মিসগাইড করছে, টাকা দিচ্ছে না। টাকা না দিয়ে অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে আমি বলছি, তারা যদি কিছু বলার থাকে প্রেসে না গিয়ে বা অন্য লোককে না বলে, সেটা প্রেসিডেন্টের কাছ থেকে নিজের কাছে আসুক, আমার কাছ থেকে উত্তর চাক। যেই কথাটাগুলো বলছে এই জিনিসটা খুবই বাজে। আমি এই মেসেজটা কারণটা দিচ্ছি, অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে ক্লাবে কি হচ্ছে না হচ্ছে সেটা একটা আমাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু কারা কিছু চাইছে যে নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার কারণ। কেন প্লেয়ার ফলাফল ফার্স্ট ইয়ার আমরা আইসিএল খেলছি, অনেক টিম এমন আছে যে ফার্স্ট ইয়ার আইসিএল খেলে তার রেজাল্টটা পাওয়া যায় না, তার সেকেন্ড বছর থেকে হবে। আমি আশাবাদী, আমরা খুবই চেষ্টা করছি, সিরাচি গ্রুপ চেষ্টা করছে, বাংকার হিল চেষ্টা করছে, দীপক সিং নিজের ওর চেষ্টা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যেই টিমটা নিয়েছিলাম আমরা, এই যে প্লেয়ারটা নিয়েছিলাম তার আগে অ্যাগ্রিমেন্ট হয়ে রয়েছে, তাকে আমরা সরাতে পারি না।
পারতে গেলে আমাদের পুরো টাকা দিতে হবে, এটা নিয়ম আছে, নিয়ম হিসাবে আমরা চলছি। যারা বলছে যে টাকা দিচ্ছে না সিরাচি গ্রুপ, সেটা ভুল ভ্রান্ত। এটা আমি কারণটা এটা আমাদের ম্যানেজিং কমিটির মধ্যে আমরা কথা রাখবো। এবার যা স্টেপ সিরিয়াসলিভাবে নেবার আছে সেটা আমরা নিশ্চয়ই নেব। দরকার হলে পদ দিয়ে সরাতে হয় আমরা পদ দিয়ে সরাবো, এটা একা আমার ডিসিশন নয়, ডিসিশন হচ্ছে আমাদের সমস্ত কমিটি মেম্বারদের। যদি কেউ হ্যাকেল করছে একজন, তাকে নিয়ে আমরা যদি কোনোভাবে চুপ করে থাকি, তাহলে সমর্থক বুঝবে যে একটা ইনভেস্টার তারা কিন্তু টাকা দিচ্ছে না, তারা ঠিক করে টিম চালাচ্ছে না, এমন নয়। আমরা অনেক বুঝে সুঝে সিরাচি গ্রুপকে বাংকার হিল এনেছে, প্লাস আমাদের কাছ থেকে কনসার্ন নিয়েছে, ক্লাবের মধ্যে MOU হয়েছে, অ্যাগ্রিমেন্ট হতে যাচ্ছে, টাকা দিয়েছে। একটা ইনভেস্টার ফাইনাল অ্যাগ্রিমেন্ট না হওয়ার পর্যন্ত এখন MOU মধ্যে উনি 40% টাকা দিয়ে দিয়েছেন, এর দিকে বড় কোনো কথা আছে? এর দিকে বড় কথা না। তাহলে এটা জিনিসটা, যেই জিনিসটা হচ্ছে এটা বোঝা দরকার। আমি পুরো কনফিডেন্স হয়ে কথা বলবো, সিরাচি গ্রুপের মধ্যে কোনো রকম আমাদের কোনো একা ডিফারেন্স কোনো কিছু নয়। আমি চাইছি সিরাচি গ্রুপ আরও ভালো করুক, সুস্থভাবে চালাক। সেই কন্ট্রোলটা নেওয়ার জন্যে যে পুরনো আগে ছিল বাংকার হিলের মধ্যে কিছু লোকজন ইনভলভমেন্ট ছিল, তাদের কাছ থেকে হিসাবপত্র নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে অনেক কিছু ব্যাপার এসছে। তাদের কোনো লিগ্যাল স্টেপ আমাকে নিতে হয় ফার্দার, আমরা লিগ্যাল স্টেপ তাদের উপরে আমরা নিশ্চয়ই নেব। এটা ভাববে না যে ও যেভাবে ট্যাকেল করে ক্লাবকে হ্যাকেল করবে, ইনভেস্টরকে হ্যাকেল করে বাধ্য হয়ে চলে যাবে। কিন্তু ফার্দার আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, দরকার হলে আমার লিগ্যাল সেল দিয়ে FIR করার প্রয়োজন হয়, আমরা FIR পর্যন্ত করব। যে মিসগাইড করে যে টাকাগুলো নেওয়া হয়েছে ইনভেস্টর হিসাবে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু ছাড়ছি না। যারা হোক ইনভেস্টরের টাকা ক্লাবের টাকা আছে, ক্লাবের টাকা ইনভেস্টরের টাকা আছে। আমরা তিনজন মিলে এই ক্লাবকে সুস্থভাবে চালাতে চাইছি, সুস্থভাবে আজকে আমরা এখানে বসেছি। আমরা এই কারণটা হচ্ছে আজ থেকে কোনো রকম আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের একটা সিস্টেম আছে, আমার ক্লাবের মধ্যে একজন ক্রিয়েট করার রোগ আমাদের আছে স্পোক্স পারসন, সেটা আমরা অ্যামেন্ডমেন্ট করে আমরা নিয়ে এসেছি মেমোরেন্ডামের মধ্যে, 2 বছর হয়ে গেছে, ওই পোস্টটা খালি আছে। আমি আপাতত এই পোস্টটা আমি দিতে চাইছি। একটাই জায়গা খুব আতঙ্ক হয়ে যাচ্ছে যে লোক রোটাচ্ছে, আমাদের ক্লাব থেকে রুটিয়ে দেওয়া হচ্ছে যে ইনভেস্টার এই করছে, ইনভেস্টার সেই করছে। কিন্তু আমি যে কালকে কিছু বলেছি কথা, তার মধ্যে আমার একটাই বক্তব্য ছিল বলার, যে প্লেয়ার যে এইরকমভাবে একটা মেসেজ দিচ্ছে যে আমরা কালকে ফ্রাইডে খেলবো না, তার উপরে আমি বলেছি যে প্লেয়ারেরও দায়িত্ব থাকে, সামওয়্যার হি ইজ রেসপন্সিবল। তো ওদের রেসপন্সিবিলিটিটাও বুঝতে হবে। তার মধ্যে 6 মাসের মধ্যে 2 মাস 1 মাস ফুটবল ওয়ান ওয়ে ট্রাফিক আছে পুরো অল ওভার ইন্ডিয়াতে। ফুটবল যেই ক্লাব খেলছে, একমাত্র মোহনবাগান ছাড়া সবারই পেমেন্ট 2 মাস 3 মাস ডিলে থাকে। তো ওয়াই আমাদের ক্লাবকে নিয়ে এত বেশি টানা হিজড়া কেন করা হচ্ছে? আমার ইনভেস্টার এসছে, ইনভেস্টার একটা 40% আমার প্রেসিডেন্ট বললেন যে 40% অ্যাবভ 40% যার এগ্রিমেন্ট আছে সেটা খরচা করে দিয়েছে। তার মধ্যে আবার ওটা জিজ্ঞেস করা হচ্ছে যে ওটা প্লেয়ার লিখে যে কালকে নামবে না, খেলবে না। তখন বলা হয়েছে যে প্লেয়ারেরও দায়িত্ব আছে যে ওকে কি কাজ করার। আজকে যদি মেন স্ট্রাইকার আমার গোলই না করে, আমি তো কোনো দিন জিততে পারবো না। এটা যখন টিম বিল্ড হয়েছে তখন একটা বড় স্ক্যাম হয়েছে, সেটা তো আমি এখনও বলছি। একটা হয়েছে, কে করেছে সেটা আমরা তো বলতে চাইছি না, কিন্তু এই যে টিম করা হয়েছে, একটা কোনো ফরেন প্লেয়ারকে কোনো একটা মানে যার মস্তিষ্ক ঠিক থাকবে 2 বছর কোনো দিন করতে পারে না। কেন? ফরেন প্লেয়ারের ওয়ার্ল্ডের মধ্যে কোনো অভাব নেই। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার তুমি 2 বছর 3 বছর 4 বছর করতে পারো, গ্রাস রুট থেকে যে উঠে আসছে। যে এনি তমলদা বলল যে আমরা গ্রাস রুটের উপরে কাজ করছি, এটাই হচ্ছে মেন কাজ। ISL খেলার মানে তার মধ্যে কেন বলা হয়েছে যে আপনাকে রিজার্ভ টিম রাখতে হবে? রিজন একটাই আছে যে আপনাকে গ্রাস রুটটা স্ট্রং করতে হবে, ওখান থেকে আপনি আপনার খরচাটা ওখান থেকেই বাঁচবে। কেন? ইন্ডিয়ান প্লেয়ারের স্যালারি কম না। আজকে একটা প্লেয়ার আমার ইনজোর্ড হয়েছে, বোরা বলে ছেলে আছে, হাই স্পিড আছে ইন্ডিয়ান প্লেয়ার,
কিন্তু আমি যে ফরেনারকে নেবো 1 বছরের জন্য দেবো, ও চলে গেলে অন্য লোককে নিয়ে আসবো, কিন্তু আমি 2 বছর ওকে দিয়ে দেবো, তারপরে ওকে ট্রায়ালে দেখবো না। আমি একটা রিকোয়েস্ট করবো, তামলদাকেও বলবো, মিস্টার টোডিকেও বলবো, আর আমাদের প্রেসিডেন্টকেও বলবো যে নেক্সট বছর থেকে আপনি যাকে নেবেন একবার টিকিটের খরচা ওকে দিয়ে দিন, ও আসুক, প্র্যাকটিস দেখে নিক, ওর ক্যাপাবিলিটি কী আছে ওটা দেখে নিক, তারপরে ওকে সাইন করানো হোক। এটা হয়, সব জায়গা হচ্ছে, কিন্তু আমরা ওর উপরে কোনো নজর দিচ্ছি না। একটা লোক দিল্লিতে বসে একটা লোককে দায়িত্ব দিয়ে দিল, সে এজেন্টের সঙ্গে কথা বললো, ওই কথা বলে দিয়ে যে একটা ফিক্স হয়ে গেল। সেটা একটা প্রপার ওয়ে না ওটা। আমরা এটা আজকে 25 বছর থেকে আমরা ক্লাব চালাচ্ছি। আমরা এখন যে একটা লিগ উনি চালু করতে যাচ্ছেন, তার মধ্যে 4টে ফরেনারকে আনাচ্ছি, ওদের টিকিট পাঠাচ্ছি, ওরা আসবে, কোচ পছন্দ করবে, তারপরে আবার ও যাবে, তারপরে সাইন করে আনাবে। তো আমার মনে হয় এটা আমার রাঁচি গ্রুপকে আমি স্পেশালি বলবো যে নেক্সট বছর থেকে যে কোনো ফরেনার প্লেয়ারকে নেওয়া হোক, 1 বছরের বেশি নেওয়া হবে না। আর 1 বছরের মধ্যে ওকে আগে যদি দেখার কোনো স্কোপ থাকে, আনার কোনো স্কোপ থাকে, তাহলে কোচ দেখে নেবে, কোচ বুঝে নেবে, তারপরে ওকে সাইন করানো হবে। এরা আগে বাদবাকি যতগুলো আমাদের প্রোগ্রাম আছে সব সঠিক চলছে। মাঝখানের লোক কিছু লোক উল্টো পাল্টা রটিয়ে দিচ্ছে জিনিসটা। রাঁচি গ্রুপ এই করছে, বাঙ্কার হিল এই করছে, মডার্ন স্পোর্টিং এই করছে, এটা করা উচিত না। আমরাও এর পক্ষ নেই যে কোনো কোচ আজকে আসুক কালকে চলে যাক, কোচের একটু সময় দিতে হবে, সময় নিক। মাঠে তো কোচ খেলবে না, মাঠে তো প্লেয়ার খেলবে। আমার সিলেকশনটা আমার যদি অস্ত্র ঠিক না থাকে তো শ্যুট করবে কে ওখানে? কোচ তো গিয়ে করবে না। এর জন্যে কোচের কোনো এর মধ্যে ভূমিকা নেই। হট করে কোচকে সরিয়ে দিলে বরঞ্চ আরও ক্ষতি হবে ক্লাবের। কিন্তু কোচ আমার বাইরে আছে, কোচ কালকে আমাদের ম্যাচ আছে, ফিরে আসুক, প্র্যাকটিসের মধ্যে আমি যাই, ওর সঙ্গে কথা যখনই আমি যাই কথা বলি। মিস্টার টোডি জানে, তমলদা জানে যে আমি যখনই যাই আধ ঘন্টা কোচের সঙ্গে বসি, কোথায় প্রবলেম আছে, কি আছে না আছে। আমি যাই, বেলাল যায়, আমরা দুইজন তো সবসময় যাই। যারা দিচ্ছেন তারা দায়িত্ব দিয়ে দিই কলে, তার নলেজে যাবে, কারা কি দিচ্ছে না দিচ্ছে তার ক্লাব স্টেপ নেবে।